গণফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আজকে একটি অত্যন্ত মানে অশান্ত পরিবেশের ভিতরে কিন্তু আমরা আমাদের সাথে আজকে ডক্টর ইউনূস সাহেব এইমাত্র ঢাকায় গিয়ে উদ্দেশ্যে জানতেন আমি প্রথমেই আবু সাঈদ সহ এই চলমান ছাত্র আন্দোলন যে শত শত ছাত্র প্রাণ দিয়েছে, যারা বাংলার ভাষা আন্দোলনে রফিক বরকত সালাম, 1970-এর গণ আন্দোলন আসাদ মুতিউর এবং 60-এর 90-এর দশকে নূর হোসেন বাবুল, সেলিম দেলোয়ার সহ তাদের রক্তেরই উত্তরসূরি, সেই সব শহীদদের রক্তের আজকে আবু সাঈদরা নিজের বুকের তাজা রক্ত এবং বুক চিতিয়ে দিয়ে বলে গেল, আমার পূর্বপুরুষরা তোমরা যে কারণে প্রাণ দিয়ে গেছো আমরা কিন্তু সেটা করি এবং তোমাদের পথ অনুসরণ করে এই জাতিকে রক্ষার জন্য আমরা এগিয়ে এসেছি এবং আমাদের প্রাণ সুযোগ করে গেল এই জাতি যাতে কোনো অবস্থাতে তাদেরকে জাতিকে বঞ্চিত না, আমাদের দায়িত্ব আমরা পালন করি। এটা কিন্তু একই ধারাবাহিক, যেভাবে নূর হোসেন লেখা ছিল গণতন্ত্র মুক্তি বা স্বৈরাচার নির্বাচন, ঠিক আবু সাঈদও সেইভাবে চিতিয়ে দিয়ে চলে এবং প্রায় সবগুলি বাংলার ভাষা আন্দোলন বাদ দিয়ে সবগুলি আন্দোলনের রাস্তা থেকে এই সকল যারা চলে গেছে তাদের পাশে থাকা আমার সবাই করছে, এটা আমি পারি, এটা আমার কোথায়। আজকে জাতির এক সংকল্পের মুহূর্তে আমাদের তরুণরা বিভিন্ন সময় যে পদক্ষেপগুলি নিয়েছে, আজকে আমরা মনে করি আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা পরবর্তী বংশধররা তারা আজকে যেটা করে দিয়ে গেছে এই ছাত্র সমাজকে আজকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে অসমাপ্ত কাজগুলি সমাপ্ত এবং এই সমাপ্ত করার হচ্ছে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমরা যদি রাজনৈতিক দল হিসাবে ক্ষমতার জন্য আবার প্রতিযোগিতা নেমে যাই তাহলে কিন্তু এই কষ্টার্জিত ছাত্রদের প্রাণদান, শহীদের রক্তদান এটা কিন্তু তাই আমরা আহ্বান জানাচ্ছি সর্বস্তরের মানুষকে, আসুন আজকে আমরা শপথ নিই যারা আমাদের সন্তানেরা প্রাণ দিয়ে গেছে, আমাদের পূর্বপুরুষদের অর্জিত এবং প্রাণ দেওয়া শহীদদের যে কারণে তারা প্রাণ দিয়ে গেছে সেটা অর্জন করা। মুক্তিযুদ্ধে আমি একজন শহীদ ছিলাম, রাজপথ থেকে মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু আমরা কখনো বলি নাই যে আমরা মুক্তিযুদ্ধের পরে আমি বা আমার পরিবারকে কোটা দিতে হবে, কোনো সুবিধা দিতে হবে। আমরা সবসময় বলেছি এদেশের সাধারণ মানুষের মুক্তির জন্য আমরা আন্দোলন করছি, আমরা নিজের ব্যক্তির জন্য আন্দোলন করছি। চিন্তা করতে পারেন প্রায় 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, 2 লক্ষ মানুষ তাদের স্বর্ণ হারিয়েছে, 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছে, প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করেছে। তাহলে সেই পরিবারকে কি বঞ্চিত হবে? তাদের কোন অধিকার আমরা বলছি? তারা তো মুক্তিযুদ্ধের সময় কষ্ট করেছে, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে, তার জন্য তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছে। আজকে যে ঘটনাগুলি ঘটেছে মুক্তিযোদ্ধাদের নামে, আমি মনে করি এই সরকার মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত হয়ে গেছে, যেটা মুক্তিযোদ্ধারা চায় নাই সেটাই তারা করে মুক্তিযুদ্ধের চেতনাকে দুঃসাৎ করার চেষ্টা করছে। কিন্তু আমাদের এই নতুন করে আবু সাঈদরা এবং তাদের বংশধররা, তাদের সহকর্মীরা, তারা সেটাকে আবার পুনরুদ্ধার করেছে। তো আজকে ঠিক কারণে আজকে আমরা 2014 নির্বাচন দেখেছি, 2018 নির্বাচন দেখেছি, 2024-এর এই নির্বাচনটাও দেখেছি। বিনা ভোটে একটি সরকার এত বছর ক্ষমতায় থেকে যাবে এবং সেই ক্ষমতায় থেকে তারা অর্থনৈতিক লুটপাট, প্রশাসনের ভোটার নামে, আত্মীয়করণের নামে, দলীয়করণের নামে যেসব লোকগুলিকে তারা বসিয়েছেন তারা মোটেও প্রশাসনের যোগ্য নয়। পুলিশ প্রশাসনে এমন লোককে ধরার শুরু করা হয়েছে
এমনি অন্য প্রশাসনে যেগুলো বৃদ্ধি করা হয়েছে সব দলীয় কেন। আজকে এগুলি করে তো তারা রাষ্ট্রের কোনো উন্নয়ন করতে পারেনি, উপকার করতে পারেনি, সাধারণ মানুষের উপকার করতে পারেনি। মানুষের যে মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ৭০-এর নির্বাচনে যে গণরায় বাঙালিরা পেয়েছিল, সেই গণরায়কে যখন পাকিস্তান অস্বীকার করেছে, তখন এই দেশের তরুণ সমাজ অস্ত্র হাতে ধরে নিয়ে যুদ্ধ করে তারা সেই গণরায়কে অর্জন করেছে, অর্থাৎ গণতন্ত্র পরিষদ। একটা প্রশ্ন সেটা হচ্ছে বিএনপি তরফ থেকে বলা হচ্ছে বর্তমান যে ইউনূস সরকার যারা আজকে দায়িত্ব নিচ্ছেন ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়া। রাজনৈতিক দল হিসেবে গণফোরাম কি মনে করে কিনা যে এই সরকার ৩ মাসের মধ্যে নির্বাচন দাবি আপনারা করছেন কিনা, নাকি তারা যদি বিশেষ করার জন্য বৈষম্য দূর করার জন্য দেশের জঞ্জাল দূর করার জন্য তাদেরকে বেশি সময় দিতে হবে? আপনার কি মনে হয়? আসলে এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা থাকতে পারে। তারাও দীর্ঘদিন যেমন আন্দোলন করছে, তারাও নিজের হয়েছে, তাদের বুকও নিজেদের ভিতর ছিল, ক্ষমতায় যাওয়া আমাদের সকলেরই ইচ্ছা আছে। কিন্তু একটা জিনিস বাস্তবতা আমাদের বুঝতে হবে যে আমরা কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতায় এসেছি এবং এসে একটা নির্বাচন দিয়ে আমরা সংসদীয় পদ্ধতি নিয়ে আসার পরে আমরা কি রেজাল্ট করেছি? এই সংসদীয় পদ্ধতিতে পার্লামেন্টে হানাহানি কাউন্টারি করতে করতে এক পর্যায়ে বেগম খালেদা জিয়াকে এত বছর জেলে ভুক্ত করে। শেখ হাসিনা নিজে মামলার আসামি হয়ে নিজে আবার ক্ষমতায় যে এটা ছাড়িয়ে নিয়ে আসবে। তারপরে 3টা নির্বাচন বিনা ভোটে করে ফেলবে। আজকে অর্থনৈতিক যে সংকট এবং অর্থনৈতিক যে সমস্যা সৃষ্টি হয়েছে, এটাকে একদিনে দূর করা সম্ভব। আজকে এই যে উপজেলা নির্বাচন, ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন হয়ে গেল, এগুলি তো বিনা ভোটে হয়ে গেল। প্রশাসনের ভিতরে যে জঞ্জাল ঢুকেছে, এই প্রশাসক সেদিকে সচিবালয় থেকে সবাই বেরিয়ে আসে, এটা ওয়ান কাইন্ড অফ স্যাবোটাইজ, এটা চলবে। এবং এই পুলিশ প্রশাসন, পুলিশ তারা বিভিন্ন দাবি দেওয়া বসে আছে। এইগুলি সংস্কার না করে যদি একটা সরকার ক্ষমতায় আসে, তাহলে কিন্তু আবার এই ঘটনা, আবার এই জিনিসগুলি পুনরুদ্ধার হবে। এই যারা দুর্নীতি করলো, টাকা পয়সা পাচার করলো, তাদের কিন্তু আমরা করতে পারবো না। যারা এতগুলি আমার সন্তানদের হত্যা করলো, সে হত্যাকারীরা আজকে পার পেয়ে যাবে, বিভিন্নভাবে বিভিন্ন আশ্রয় নিয়ে তারা পার পেয়ে যাবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে আমরা আইনের শাসনের কথা বলি, আজকে আইনের শাসন কথা আমরা এক বিচারপতিকে দেখলাম নির্মম ভাবে মানে ঘাড় ধাক্কাতে তাকে বিচার বিভাগ থেকে প্রধান বিচারপতিকে বের করে দেওয়া। এবং আমাদের দেশে এক মেয়র সেই মানে গর্বভরে বলে যে কোথায় গেল চিফ জাস্টিস, তাকে তো ধাক্কা দিয়ে বের করে দেবে। এটার কোনো প্রতিকার নাই। আরেক বিচারপতি 1 বছর আগে রিটায়ার করেছেন, তিনি যে রায় দিয়েছেন 1 বছর পরে আবার এসে তিনি সেই রায়টা ঘুরে 2 বার তত্ত্বাবধায়ক সরকার সেটা ঘুরিয়ে। এক বিচারপতি তিনি এই 7,000 কোটি টাকা এই দেশে পাচার হয়ে গেছে, সেটা একটা রিট মামলা হলো আগে হাইকোর্টে, এবং তার বিরুদ্ধে আবার একটা অ্যাপিল হল। সেই মামলায় বলা হলো যে এই টাকা বৈধভাবে দেওয়া হয়েছে না অবৈধভাবে দেওয়া হয়েছে। হাইকোর্ট, এই বাংলাদেশ ব্যাংক, ইন্ডিয়া এমন করলো জবাব। আপনাদের বিচারক উনি এটা জানুয়ারি 6 তারিখ কিন্তু পিছিয়ে নেন, সেটা কি হয়েছে রায় আজ পর্যন্ত জানি না, কিন্তু সেই লোকের টাকার হাদিস কি, কিভাবে টাকা নিয়ে গেল, এবং ইন্ডিয়া বা বাংলাদেশ ব্যাংক এদের কোনো উত্তর আমরা পাই। শুধু এই যে নৈরাজ্য সমাজের সর্বস্তরে ঢুকে আছে, এর থেকে পরিত্রাণের উপায়। আজকে বিচার বিভাগকে যদি সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করা না যায়, বিচার বিভাগের অনেক কথা আছে, এটাকে সংস্কার করতে হবে, নিরপেক্ষ হবে। যখনই আমরা দলীয়ভাবে চিন্তা করব, আমার দলেরও কিন্তু অনেক আইনজীবী আছে, দলীয় ব্যক্তি আছে যারা আইন তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে, তখন ওই প্রশ্নটা পেয়ে নির্বাচন গত আন্দোলনের আগে যেটা হয়েছিল, বিএনপি থেকে প্রস্তাব দিয়েছিল তাই সবাই যারা বিরুদ্ধে আন্দোলনে থাকবে তাদেরকে নিয়ে জাতীয় সরকার করবে। এখন সেই জাতীয় সরকার এই যে অল্প কোয়ালিটির সরকার, তারা যে অবস্থায় এরা কি জাতীয় সরকারের সেই যে দুর্যোগ থেকে দেশকে উদ্ধার করা সম্ভব হবে? এটাকে আমরা তো জাতীয় সরকারই বলতে পারি, কারণ আমাদের ছাত্ররা, তরুণরা, আমাদের সন্তানরা আন্দোলন করে এই পরিস্থিতি সৃষ্টি করেছে, এবং তাদেরকে সহযোগিতায় পুলিশ বা প্রশাসন আসলে সামরিক বাহিনী থেকে কিন্তু
তাদের সহযোগিতা চলে আসতে পেরেছে এবং সমাজের সর্বস্তরের মানুষ এবং অভিভাবকরা তারা তাদের সন্তানদের আন্দোলনকে সমর্থন করে, কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করে মাঠে তারা নেমেছে। সুতরাং এই সরকারকে আপনি কি করবেন? এটা জনতার সরকার, এটা তো সামরিক শাসিত সরকার না, এটা প্রশাসন শাসিত সরকার না, এটা সম্পূর্ণভাবে ছাত্র জনতা শাসিত সরকার এবং তারাই আজকে জাতীয় প্রেক্ষাপটে তারা আছে। বিশেষ করে ছাত্ররা ভ্যানগার্ড হিসাবে কাজ করবে, তারা এটাকে রক্ষক হিসাবে কাজ করবে এবং তাদের পাশে আমরা যারা বয়স্ক বা আমরা যারা আছি বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন, তারা সর্বস্তরের মানুষকে আমরা অনুরোধ জানাবো তারা যেন তাদের পাশে এসে দাঁড়ায় এবং তাদের এই উদ্যোগকে সফলবর্তী করার জন্য এবং একটা সুন্দর পরিবেশের ভিতর দিয়ে দেশকে সমস্ত অপকর্ম, যে আইনের সুশাসন এবং অর্থনৈতিক দুর্নীতি, প্রশাসনিক দুর্নীতি, এগুলি সমস্ত নির্মূল করে এবং যারা আসলে দুর্নীতি করেছেন এবং বিভিন্ন অপকর্ম করেছেন তাদের বিচার ব্যবস্থাগুলি সংশোধন করে একটা সুস্থ পরিবেশে আমরা একটা নির্বাচনে আসি, জনগণ সুন্দরভাবে তাদের আজকে যদি আমি এই চেয়ারম্যান, এই চেয়ারম্যানদের দেখে করি এরা কারণ এরা তো দলীয় চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরা তো নির্বাচিত হয়েছে একটা সরকারের অধীনে এবং এই সরকার ভোট দিতে হয়নি তাদের আজকে ওই এমন একটা অবস্থা পরিণত। সুতরাং এটা সমস্ত রাজনৈতিক দলকে বসতে হবে, বসে আলাপ করে আমাদের এই পুরো সমাজকে একটু সময় দিতে হবে। আমরা তাদেরকে বুঝতে চাই, তাদের দেখতে চাই এবং তারা যাতে যে কাজগুলি আমরা করে যেতে পারি তারা যাতে করে দিয়ে যেতে পারে সে ব্যাপারে আমাদের তাদের সার্বিক সহযোগিতা থাকা উচিত। প্রতিনিধিরা যারা ছিলেন তারা সেই ক্ষেত্রে প্রশ্ন করা যায়। আরেকটা ছোট্ট প্রশ্ন, বর্তমানে গত নির্বাচনে স্থানীয় প্রতিনিধি যারা ছিলেন এরা অনেকেই এখন দলীয় কারণে বা রাজনৈতিক প্রতিনিধির কারণে এরা এখন বিভিন্ন সরে গেছে এলাকা ছাড়া। এখন এই এদের ব্যাপারে আপনাদের কি দাবি থাকতে পারে বা সরকারের কি করণীয় থাকতে পারে? স্থানীয় নির্বাচনে যারা প্রতিনিধিরা, উপজেলা, ইউনিয়ন চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, বিভিন্ন কাউন্সিলর এই মুহূর্তে কিন্তু কোথায় থেকে সেবামূলক ইয়াতে নেই বা দেশ ছাড়া বা এলাকা ছাড়া, মানে স্থানীয় সেক্টরের নেতৃত্বটাকে কিভাবে হবে, কিভাবে আগামী ডেভেলপ বা আগামী নেতৃত্ব কিভাবে করা যায়? আসলে আমি একটা কথা বলি, এই যারা নির্বাচিত হয়েছে গত নির্বাচন আমরা কেউ আমরা মনে করি যারা জনগণের নির্বাচিত হয়েছে এদেরকে নির্বাচিত করে দেওয়া হয়েছে, এদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো যেখানে জনগণ ভোটই দিতে পারে সেখানে তারা নির্বাচিত প্রতিনিধি কিভাবে হবে? সুতরাং এই উপজেলা চেয়ারম্যান ইলেকশন যেখানে অন্য কোনো দল বা ব্যক্তি নির্বাচন করতে পারেনি, ইউনিয়ন কাউন্সিলে নির্বাচন করতে পারেনি, তারা তো জোর দখল করেছিল। শুধু জনগণের মতের প্রতিফলন তো তাদের মাধ্যমে আনা হয়। সুতরাং যদি জনগণের মতের প্রতিফলন করতে হয় তাহলে আমাকে একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এই নির্বাচনে যেভাবে সংসদ আমরা বাতিল করে দিলাম, তারা বাতিল করে দিলাম সরকার যে এই সব নির্বাচনটা সুষ্ঠু হয়নি, জনগণের পার্টিসিপেশন ছিল, নির্বাচনে পার্টিসিপেট করে নেই এবং জনগণ ভোট দিতেও আসবে। সুতরাং এটা বাতিল হয়ে গেল। ঠিক একই কারণে উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন, মেয়রের নির্বাচন এগুলি বাতিল করতে হবে। এখানে কি প্রশাসন নিয়োগ, প্রশাসনের নিয়োগ পরিস্থিতি উত্তরণের জন্য করতে হবে এবং সবসময় হয়ে আসছে যখন একটা সিস্টেমের পরিবর্তন ঘটে তখন কিন্তু দেখা যায় বিভিন্ন সময় প্রশাসনিক ব্যক্তিদের বসানো। আপনারা যদি আপনারা একটু চাচ্ছেন যে বাংলাদেশের যে পুলিশ বাহিনী সেটার নাম পরিবর্তন করে বা পোশাক পরিবর্তন করে নতুন নাম দিতে, কেন সেটা এই প্রাসঙ্গিকতা? এটা তো কোনো নতুন বিষয় না, এটা সারা দুনিয়াতেই এটা হয়। ব্রিটেনে তো আইজিপি কে বলা হয় হেড কনস্টেবল, তো তাতে কি পুলিশ বাহিনী অসম্মানিত হয়েছে সারা দুনিয়ায়? তো প্রথমত এই যে পুলিশ বাহিনী আপনি গত 15 বছর দেখেছেন, এটা কি জনগণের পুলিশ বাহিনী? জনবান্ধব পুলিশ বাহিনী? তারা যে অত্যাচার নিপীড়ন করেছে, গুম খুন করেছে, মাইয়ের বুক খালি করেছে এই পোশাকধারীরা, জাতীয়
আমাদের অর্থের বিনিময়ে এবং আপনি জানেন যে তাদেরকে যে আধুনিক অস্ত্র দেওয়া হয়েছে এটা পুলিশ ভাইদের জন্য নয়। হাসিনা আমাদের পুলিশ বাহিনীকে ঢেলে সাধারণ নামে যে মরণাস্ত্র তাদের হাতে দিয়েছে, আগ্নেয়াস্ত্র দিয়েছে এবং যে এগুলো ছাড়ে গ্রেনেড না গ্রেনেড থেকে শুরু করে এবং বলা হয়েছে যে তোমাদের হাতে যে আমরা অস্ত্র দিয়েছি এগুলো খেলা করার জন্য নয়। এগুলো ভুলে গেছেন আপনারা? তাদের ভাষা বিজেপির থেকেও এসব বলা হয়েছে। বেনাজির সাহেবও বলেছেন যে পুলিশের হাতে যে অস্ত্র দেওয়া হয়েছে এটা খেলা করার জন্য দেওয়া হয় নাই, সুতরাং তারা যাত্রায় ব্যবহার করেছে। সুতরাং এই বর্তমান পুলিশের যে চেহারা আমরা দেখেছি, আমরা এই চেহারা দেখতে চাই, তাদের এই পোশাক আমরা দেখতে চাই। আমরা ভিন্ন রূপে জনবান্ধব পুলিশ দেখতে চাই, কারণ পুলিশ ছাড়া চলবে না, পুলিশের কাছে যেতে হবে দিন শেষে। সুতরাং আমরা তাদের চেহারা পোশাক আশাকের মধ্যে একটা ব্যাপক সাংস্কৃতিক পরিবর্তন চাই। ধন্যবাদ। মানে বিষয়টা হচ্ছে, আমি এটার সাথে একটু লিঙ্ক আপ করি। গত সরকারের সময় আমরা দেখেছি যে বিজেপি বিডিআর এত একটা নাম ছিল, সেই নামটাকে পরিবর্তন করে বিজেপি রাখা হয়েছে। এখন আপনারা এসে আবার পুলিশের নাম পরিবর্তন করে পোশাক পরিবর্তন করে যারা করতে যাচ্ছেন, এটা কি একই ধারাবাহিকতা? যে ব্যবহারটা করেছে, পুলিশ যে আচরণটা মাঠে করেছে, এই পোশাকটা একটা আতঙ্ক হিসাবে সমস্ত জাতির সামনে তাদের এই বন্দুকের গুলিতে এবং এই আতঙ্কিত পোশাকটা এটা একটা দানবের মতো ধারণ করেছে। এটা তো ট্রমাটাইজ হয়ে যাবে আমার জাতিকে যদি এই আতঙ্কের হাত থেকে মুক্ত করতে হয়, তাহলে এই পুলিশের পোশাকটাকে আমাদের পরিবর্তন করতে হবে, পুলিশের আমূল পরিবর্তন করতে হবে। তাহলে জনগণের বন্ধু হবে, তারা সরকারের চাকর হবে না, সরকারের সহযোগী হবে না। নামটা পরিবর্তন করতে হবে, এটা তো আমাদের দাবি, তারা ডিসিশন দেখবে আমাদের দাবিতে। আমরা নামের কথা আপনি সেবক দিতে পারেন, আপনি জনগণের বন্ধু দিতে পারেন, পিপুলস ফ্রেন্ড হিসেবে আপনি চিন্তিত করতে পারেন। যে কোনো নামে পুলিশ একটা শব্দ, এটা আমরা কি জানি, এটার নামটা কি, মানেটা কি জানি? পুলিশের মানেটা কি আমরা কি জানি? আমরা জনসেবক দিতে পারি, আমরা বাংলা করতে পারি। বক্তব্য রাখবেন, তার আগে আমাদের আরো দুজন নেতা আপনাদের সামনে আজকে আমি জনগণের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যটা উপস্থাপন করছি। মাইকের সাউন্ড নাই না, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মাইকের সাউন্ড না, ছাত্র জনতার রক্তস্নাত হৃদয় সুসংহত রাখতে হবে। বৈষম্য, দুঃশাসন, অন্যায়, অবিচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছাত্র জনতার যে রক্তস্নাত হৃদয় তার সুসংহত রাখতে হবে। কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলন ছাত্র সমাজের একটি শক্তি ও বৈষম্য বিরোধী আন্দোলন। মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্য মুক্ত ও মেধাভিত্তিক দেশ গঠনের লক্ষ্যই এই আন্দোলন গড়ে ওঠে। পরবর্তীতে ছাত্রদের সংগ্রামের সাথে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, শ্রমিক সহ সর্বস্তরের জনতা সক্রিয়ভাবে অংশ নিয়েছে। পরবর্তীতে আন্দোলন বিস্ফোরিত হয়ে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে। কোটা সংস্কার আন্দোলনে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করেছে বাংলাদেশের জনগণ অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। এই আন্দোলনে প্রতিদিন ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। শিশু সহ শত শত ছাত্র জনতা খুন হয়েছে, হাজার হাজার গুলিবিদ্ধ হয়েছে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দানবীয়
স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটিয়ে দীর্ঘ দুঃশাসনের অভিশাপ থেকে সমগ্র জাতি অভিশাপ মুক্ত হয়েছে। ছাত্র জনতার এই বিজয় গণতন্ত্রের বিজয়। একদল দুষ্কৃতিকারী ছাত্র জনতার বিজয়ে কালিমা লেখনের ষড়যন্ত্র করছে। দুষ্কৃতিকারীদের বর্বরতা ও হীনস্বার্থ ঠেকাতে এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি ও উপাসনালয়ে ভাঙচুর ও অগ্নিকাণ্ড, নানা জায়গায় চাঁদাবাজি ও লুটতরাজের বন্ধে বিশেষভাবে ছাত্র সমাজ ও জনগণকে এগিয়ে আসতে হবে, সতর্ক থাকতে হবে। নাশকতা সৃষ্টিকারী অবৈধ শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ড, ছাত্র জনতার এই ঐতিহাসিক বিজয় নস্যাৎ করার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। পরাজিত শক্তি অরাজকতা সৃষ্টি করে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে রক্তের বিনিময়ে কষ্টার্জিত সফলতাকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। অরাজকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে নিবৃত্ত করতে হবে। দেশের শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। ছাত্র জনতার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সামিল সকল রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। ছাত্র জনতার বিজয় অক্ষুণ্ণ রাখা আমাদের সকলের দায়িত্ব। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা আছে। দীর্ঘ দুঃশাসনকালে স্বৈরাচার শেখ হাসিনা সরকার সাংবিধানিক প্রতিষ্ঠান সহ সবকিছু ধ্বংস করেছে। আমাদের প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সবকিছু পুনর্গঠন হবে, যেখানে সমগ্র জনগণের জন্য সুযোগের সমতা ও মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত হবে। গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর দেশকে স্থিতিশীল করার লক্ষ্যে গণফোরাম নিম্নোক্ত প্রস্তাব উত্থাপন করছে। ১. বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের জাতীয় বীর হিসাবে ঘোষণা দিতে হবে। ২. শহীদ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং আহতদের সুচিকিৎসা ব্যয়ভার বহন করতে হবে। ৩. অবিলম্বে জাতীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। ৪. বিচার বিভাগ সহ প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে। ৫. পুলিশ বাহিনীর নাম ও পোশাক পরিবর্তন সহ গুপ্ত বাহিনীকে দ্রুত পুনর্গঠন করে সক্রিয় করার মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। ৬. বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, পাশাপাশি সকল ছাত্রাবাস খুলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ৭. বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং গণহত্যার সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ পেটুয়া বাহিনীর সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। ৮. অগ্নিসংযোগ, দাঙ্গা হাঙ্গামা, ভাঙচুর, লুটপাট ও সংখ্যালঘু ধর্মীয় উপাসনালয়ে হামলার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং রাষ্ট্রকে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৯. সমস্ত অর্থ পাচার ও দুর্নীতির দ্রুত তদন্ত বিচার করতে হবে। ১০. সাধারণ নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। ১১. দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করতে হবে। রাষ্ট্রের সমগ্র জনতা নিজ নিজ অবস্থান থেকে তরুণ প্রজন্মের বৈষম্য মুক্ত রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে হবে, নতুবা ছাত্র জনতার রক্তস্নাত বিজয় ম্লান হয়ে যাবে। সকলকে ধন্যবাদ।